বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তিলাওয়াত ও তরজমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মিনান নাসি মান ইউ'জিবুকা ক্বাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام وإذا تولى سعى في الأرض ليفسد فيها الحرث والنسل والله لا يحب الفساد وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحسبه جهنم ولبئس المهاد فحسبه جهنم ولبئس المهاد صدق الله العلي العظيم بسم الله الرحمن الرحيم। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্য জাহান্নামই যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 14 জুলাই, 30 আষাঢ় এবং ফার্সি 23-3। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30টায় সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30টায় নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য
ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে সৌদি আরবে বন্দীদের উপর অকথ্য নির্যাতন এবং তাদের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি এবং ঈদ পরবর্তী সংক্রমণ বাড়ার আশঙ্কা সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দেব। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। বেসামরিক প্রয়োজনে 90% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা ইরানের রয়েছে, জানালেন প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। আফগান সীমান্ত পর্যবেক্ষণে ইলেকট্রনিক সরঞ্জাম ব্যবহার করছে ইরান, তালেবানের আন্তর্জাতিক স্বীকৃতি সংলাপের উপর নির্ভর করছে বলে জানালো তেহরান। বাংলাদেশের জাতীয় পার্টির ঘোষিত নয়া কমিটিতে চেয়ারম্যান রওশন এরশাদ, জিএম কাদের অবৈধভাবে চেয়ারম্যানের পদ কেড়ে নিয়েছেন বলে অভিযোগ। এবং ভারতের উত্তরপ্রদেশে নয়া জনসংখ্যা নীতি মানবাধিকারের পরিপন্থী, অভিযোগ করলেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা নোমানী। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছে আমি বাবুল আখতার। ইরানে 90% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। তিনি আজ মন্ত্রিসভার বৈঠকে আরও বলেছেন, ইরানের পরমাণু শিল্প অক্ষুণ্ণ রয়েছে। পরমাণু শক্তি সংস্থা প্রমাণ করেছে ইরান চাইলে 20 ও 60 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে। কখনো যদি নিজেদের রিঅ্যাক্টরের জন্য 90% মাত্রার ইউরেনিয়াম প্রয়োজন হয় তাতেও সমস্যা নেই, এই সক্ষমতা আছে। রুহানি বলেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইরান সবকিছুই করতে পারে। ইরান পরমাণু সমঝোতা থেকে বের না হয়ে ভালো করেছে বলে তিনি মন্তব্য করেন। রুহানি বলেন, শত্রুদের কোনো ষড়যন্ত্রই সফল হয়নি। তারা ইরানের সরকার ব্যবস্থাকেই টার্গেট করেছিল, ইরানের অর্থনীতিতে ধস নামাতে চেয়েছিল, কিন্তু তারা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি সংগ্রামী ফিলিস্তিনি জাতির প্রতি তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। দখলদার ইহুদিবাদী ইসরায়েলের কবল থেকে জেরুজালেম আল কুদস মুক্ত না হওয়া পর্যন্ত ইরান ফিলিস্তিনি জাতির প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলেও জোর দিয়ে উল্লেখ করেন রাইসি। তিনি ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া এবং ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখলার সঙ্গে টেলিফোন আলাপে ইরানের সমর্থনের কথা ঘোষণা করেন। রাইসি প্রতিরোধকামী সংগঠনের নেতাদের আশ্বস্ত করে বলেন, ফিলিস্তিনি জাতিকে রক্ষার পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্ব থেকে জেরুজালেম মুক্ত করার লক্ষ্যে তার দেশ সব ধরনের সহযোগিতা এবং সমর্থন অব্যাহত রাখবে। ইরান বলেছে, অস্ত্রের জোরে নয় বরং একমাত্র রাজনৈতিক আলোচনার মাধ্যমে আফগানিস্তানের তালেবান আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পেতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সহকারী পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক সৈয়দ
রাসুল মুসাভি এই মন্তব্য করেছেন। ইরানে সম্প্রতি তালেবানের সঙ্গে আফগান সরকারের যে আফগান সংলাপের আয়োজন করা হয়েছিল তা অত্যন্ত সফল হয়েছে বলে জানান মুসাভি। তিনি বলেন, অতীত অভিজ্ঞতা থেকে তালেবান ভালো করে জানে শুধুমাত্র সামরিক শক্তি দিয়ে তাদের পক্ষে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা অর্জন করা সম্ভব নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, আমেরিকা আফগান সংলাপের বিরোধী ছিল এবং সাম্রাজ্যবাদী এদেশটি কখনোই চায়নি আফগান সরকারের সঙ্গে তালেবান সংলাপে বসুক। আর এই মার্কিন দূরভিসন্ধিমূলক নীতির কারণেই আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। আফগান সীমান্তে মোতায়েন সামরিক ইউনিটগুলো পরিদর্শন করেছেন ইরানের সেনাবাহিনীর প্রধান সৈয়দ আব্দুর রহিম মুসাভি। তিনি আজ সীমান্তের দুকারুন ক্রসিং এ পৌঁছে সাংবাদিকদের বলেন, বর্তমানে ইরানে 90% সীমান্ত অত্যাধুনিক ইলেকট্রনিক সরঞ্জামের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়। প্রতিবেশী আফগানিস্তানের চলমান পরিস্থিতির প্রতি ইঙ্গিত করে তিনি আরো বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সব ধরনের হুমকি মোকাবেলার জন্য আগে থেকে প্রস্তুত রয়েছে। কাজেই সাম্প্রতিক ঘটনাবলীর কারণে কোনো উদ্বেগ নেই। ইরানি বাহিনী শত্রুদেরকে কোনো ধরনের ছাড় দেবে না। তিনি আরো বলেন, আফগানিস্তানে চলমান গৃহযুদ্ধ ইরানের জন্য কোনো ধরনের হুমকি সৃষ্টি করতে পারবে না। ইরানের জল, স্থল ও আকাশ সীমা লঙ্ঘনের কোনো সুযোগ শত্রুরা পাবে না। শ্রোতা বন্ধুরা, আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশে ভারতে 41 মিটার ব্যান্ডে। বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট এইচ.এম. এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে এরশাদের স্ত্রী রওশন এরশাদকে আজীবন চেয়ারম্যান করা হয়েছে। সভায় অভিযোগ করা হয়, এরশাদ যখন অসুস্থ ছিলেন তখন তার ভাই জি.এম. কাদের এরশাদকে জিম্মি করে পার্টির চেয়ারম্যান পদে স্বাক্ষর করিয়েছিলেন। এ সম্পর্কে আরো জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। বাংলাদেশের সাবেক সেনাশাসক এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। পুনর্গঠিত এই কমিটিতে এরশাদের স্ত্রী রওশন এরশাদকে আজীবন চেয়ারম্যান এবং অপর স্ত্রী বিদিশা এবং তার পুত্র সাদ এরশাদকে করা হয়েছে কো চেয়ারম্যান। নতুন ঘোষিত এই কমিটিতে ভারপ্রাপ্ত মহাসচিব রাখা হয়েছে এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদকে। আজ বুধবার হুসেইন মোহাম্মদ এরশাদ ট্রাস্ট এর উদ্যোগে বাড়িধারার প্রেসিডেন্ট পার্কে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে এই ঘোষণা দেন এরশাদ পুত্র এরিক। অনুষ্ঠানে এরিক এরশাদ জানান, আমার বাবা যখন অসুস্থ ছিলেন তখন রাতের বেলা আমার চাচা জি.এম. কাদের বাবাকে জিম্মি করে অবৈধভাবে পার্টির চেয়ারম্যান পদে স্বাক্ষর করিয়েছিলেন। এগুলো আটকাতে হবে, প্রতিহত করতে হবে। অসুস্থতাজনিত কারণে রওশন এরশাদ এই স্মরণ সভায় উপস্থিত না থাকলেও উপস্থিত ছিলেন সাদ এরশাদ। নিজের বক্তৃতায় বাবা ও মায়ের জন্য দোয়া কামনা করেন তিনি। রওশন এরশাদকে আজীবন চেয়ারম্যান ঘোষণার বিষয়ে এরিকের মা বিদিশা এরশাদ বলেন, তিনি আমাদের সবার মুরব্বী। পার্টির চেয়ারম্যানের অবর্তমানে তিনি দলের আজীবন চেয়ারম্যান থাকবেন। তার নেতৃত্বে জাতীয় পার্টি পুনর্গঠিত হবে এবং আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাবে। নতুন কো চেয়ারম্যান সাদ এরশাদ বলেছেন, আমরা জঞ্জাল মুক্ত থাকতে চাই। এই দিনে বাবার জন্য দোয়া করতে চাই, সবার কাছে দোয়া চাই। স্মরণ সভা শেষে এরশাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অসহায় ও ছিন্নমূল মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn। আবারও ফিরছি বিশ্ব সংবাদে। বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে আরো 210 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে 12,383 জন। আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু ও নতুন রোগী শনাক্ত কিছুটা বেড়েছে। আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সরকারের নয়া জনসংখ্যা নীতিকে দারুল উলুম দেওবন্দের মোহতামিম মাওলানা মুফতি আবুল কাসিম নোমানী মানবাধিকারের পরিপন্থী বলে অভিহিত করেছেন। তিনি বলেন, যাদের 2-এর বেশি সন্তান হবে তাদেরকে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার ঘোষণা সেই শিশুদের প্রতি অন্যায়। গত শুক্রবার উত্তরপ্রদেশে রাজ্য আইন কমিশনের খসড়া বিলে সুপারিশ করা হয়েছে, 2-এর বেশি যাদের সন্তান রয়েছে তাদেরকে সরকারি চাকরি এবং সরকারি
প্রকল্পগুলোর সুবিধা থেকে বঞ্চিত করা হবে। এছাড়া যারা 2 সন্তান নীতি অনুসরণ করবে না তাদের ভাতা থেকে বঞ্চিত করার বিধান রয়েছে। খসড়া বিলে 2 সন্তান নীতি লঙ্ঘনকারীদের স্থানীয় নির্বাচন এবং সরকারি চাকরির আবেদন করা থেকে বিরত রাখার প্রস্তাব করা হয়েছে। সরকারি কর্মচারীদের পদোন্নতি বন্ধ এবং তাদের 77 প্রকারের সরকারি প্রকল্প অনুদান থেকে বঞ্চিত করারও বিধান রয়েছে খসড়া বিলে। এরপরে ওই বিল সম্পর্কে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতিতে বিধিনিষেধের মেয়াদ 30 জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আজ রাজ্য সচিবালয় নবান্নের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানানো হয়েছে। আরো জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম। ভারতের পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতিতে বিধিনিষেধের মেয়াদ 30 জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আজ বুধবার রাজ্য সচিবালয় নবান্নের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে ওই তথ্য জানানো হয়েছে। অন্যদিকে দেশে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যে রাজ্যগুলোকে সতর্ক করে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। আজ বুধবার অজয় ভাল্লা ওই চিঠিতে দেশের বিভিন্ন প্রান্তের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা কমতেই রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে আনলক প্রক্রিয়া শুরু হয়েছে। ছন্দে ফিরেছে একাধিক এলাকা। এরই মধ্যে চিন্তা বাড়াচ্ছে গণপরিবহন, জনবহুল এলাকায় কোভিড বিধি লঙ্ঘনের ঘটনা। এমন পরিস্থিতিতে রাজ্য ও কেন্দ্র সরকার শাসিত অঞ্চলের প্রশাসনকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র সচিব। কোভিড হটস্পট চিহ্নিত করে বিশেষ ব্যবস্থা গ্রহণেরও পরামর্শ দেওয়া হয়েছে। চিঠিতে আরো বলা হয়েছে, কোন এলাকায় যদি কোভিড বিধি ভাঙা হয় তাহলে পরবর্তী কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য তাদের তৈরি থাকতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দোকানপাট, বাজার, মল, রেস্তোরাঁ, পানশালা, বাস স্টপ, স্টেশনের মতো জনবহুল এলাকায় বিধিনিষেধ লঙ্ঘন হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়ী থাকবেন বলেও কার্যত হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় নবান্ন থেকে আজ সরকারি বিজ্ঞপ্তিতে লোকাল ট্রেন আগের মতোই বন্ধ থাকার কথা বলা হয়েছে। তবে স্টাফ স্পেশাল ট্রেন চলবে। আংশিকভাবে খুলছে মেট্রো রেল পরিষেবা। শনি ও রোববার বাদে সপ্তাহে 5 দিন 50% যাত্রী নিয়ে চলবে মেট্রো রেল। এজন্য দৈনিক মেট্রো স্যানিটাইজ করতে হবে এবং এর কর্মী ও যাত্রীদের নির্দিষ্ট বিধিনিষেধ মেনে চলতে হবে। বলছিলেন আমাদের কলকাতার প্রতিনিধি। আফগানিস্তানের তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশকে তাদের শত্রু বলে অভিহিত করেছেন। তিনি মঙ্গলবার এক সাক্ষাৎকারে বলেছেন, দায়েশ আমাদের শত্রু এবং সকল মুসলিম দেশ এই গোষ্ঠীর বিরোধী। তালেবানের সঙ্গে এই জঙ্গি গোষ্ঠীর কোন রকম সম্পর্ক নেই বলে জবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন। পাকিস্তানের সঙ্গে তালেবানের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তান আমাদের দ্বিতীয় আবাস এবং লাখ লাখ আফগান শরণার্থীকে আশ্রয় দেওয়ার জন্য আমরা এই দেশটির কাছে কৃতজ্ঞ। আফগান সরকারের সঙ্গে সংলাপে অংশগ্রহণের জন্য তালেবান কাতারের রাজধানী দোহায় প্রতিনিধি দল পাঠিয়েছে বলেও জানান জবিউল্লাহ মুজাহিদ। তিনি দোহা সংলাপের সফলতা কামনা করেন। তালেবান মুখপাত্র বলেন, আমরা সংলাপের মাধ্যমে আফগানিস্তানে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চাই। আমাদের সামরিক শক্তি থাকা সত্ত্বেও আমরা বলপূর্বক কাবুল দখল করব না, বরং সংলাপকে প্রাধান্য দেব। ভারত গোপনে আফগানিস্তানে অস্ত্র সাহায্য পাঠিয়েছে বলে পাকিস্তানের কোন কোন গণমাধ্যম যে খবর দিয়েছে তা অস্বীকার করেছে আফগান সরকার। নয়াদিল্লিস্থ আফগান দূতাবাস বলেছে, পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এ সংক্রান্ত যে খবর প্রকাশ করেছে তার কোনো ভিত্তি নেই। এক্সপ্রেস ট্রিবিউন সম্প্রতি এক প্রতিবেদনে জানায়, যেসব বিমানে করে ভারত সম্প্রতি আফগানিস্তানের কান্দারস্থ কনসুলেট থেকে নিজের কর্মীদের প্রত্যাহার করে নেয়, সেই বিমান করে গোপনে কাবুলে সামরিক সহযোগিতা পাঠায় নয়াদিল্লি। শ্রোতা বন্ধুরা, আর এরই সঙ্গে শেষ করছে আজকের বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরবের বিভিন্ন জেলখানায় আটক বন্দীদের উপর অকথ্য নির্যাতন ও তাদের মানবাধিকার পরিস্থিতি অন্তত খারাপ হয়েছে বলে অভিযোগ উঠেছে। এরপরও জাতিসংঘ নিয়ন্ত্রিত মানবাধিকার বিষয়ক সংগঠনগুলো একেবারে নীরব রয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজন হোসেন।
সাম্প্রতিক দিনগুলোতে বিভিন্ন সংবাদ মাধ্যমে সৌদি আরবের বিভিন্ন জেলখানায় আটক বন্দীদের উপর অকথ্য নির্যাতন ও তাদের মানবাধিকার পরিস্থিতি অত্যন্ত খারাপ হওয়ার বিষয়ে বিভিন্ন রিপোর্ট ও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যারা অনেক বেশি নির্যাতিত তাদের মধ্যে অন্যতম শীর্ষ অবস্থানে রয়েছে দেশটির সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নাইফ। এ সংক্রান্ত বিভিন্ন খবর প্রকাশিত হওয়ার পরও আন্তর্জাতিক সমাজ, বিশেষ করে জাতিসংঘ নিয়ন্ত্রিত মানবাধিকার বিষয়ক সংগঠনগুলো একেবারেই নীরব রয়েছে এবং কারাবন্দীদের সঙ্গে সৌদি সরকার ও নিরাপত্তা বাহিনীর দুর্ব্যবহার রোধে তারা কোনো পদক্ষেপই নিচ্ছে না, এমনকি কোনো মৌখিক প্রতিক্রিয়াও দেখাচ্ছে না। এ থেকে সৌদি অপরাধযজ্ঞের প্রতি বৃহৎ শক্তিগুলোর সমর্থনের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। কয়েকটি গণমাধ্যম পদচ্যুত সাবেক সৌদি যুবরাজ মোহাম্মদ বিন নাইফের শারীরিক অবস্থা খুবই শোচনীয় বলে খবর দিয়েছে। সূত্রগুলো জানিয়েছে, নাইফ মারাত্মক ডায়াবেটিস রোগে ভুগছেন এবং তাকে কোনো ওষুধই দেয়া হচ্ছে না, ফলে তার শরীরের ওজন আশঙ্কাজনকভাবে কমে গেছে। অন্যদিকে মানসিক নির্যাতনের কারণে তিনি বিপর্যস্ত বলে জানা গেছে। 2017 সালের জানুয়ারিতে সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ এক ফরমান জারি করে অবৈধভাবে মোহাম্মদ বিন নাইফকে ক্রাউন যুবরাজের পদ থেকে সরিয়ে দিয়েছিলেন এবং তার পরিবর্তে নিজের অদক্ষ, অযোগ্য ও অনুপযুক্ত পুত্র মোহাম্মদ বিন সালমানকে ক্রাউন যুবরাজের পদে বসান, কেননা এই পদের ব্যক্তির জন্য পরবর্তী রাজার পদে অধিষ্ঠিত হওয়ার সুযোগ রয়েছে। সৌদি রাজা গত বছর মোহাম্মদ বিন নাইফ এবং তার চাচা আহমদ বিন আব্দুল আজিজকে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে গ্রেফতার করে তাদেরকে জেলখানায় পাঠিয়েছিল। মার্কিন টিভি চ্যানেল এনবিসি এ সংক্রান্ত এক প্রতিবেদনে জানিয়েছে, কারাগারে পাঠানোর পর তাদের উপর এমনভাবে শারীরিক নির্যাতন চালানো হয় যে তারা হাঁটার শক্তিও হারিয়ে ফেলেছিল। এও জানা গেছে, বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সরাসরি নির্দেশে তাদের উপর ওই নির্যাতন চালানো হয়েছিল। সৌদি আরবের সামাজিক যোগাযোগ মাধ্যম ও কোনো কোনো সংবাদ সূত্র এই কথা ফাঁস করে দিয়েছে যে সাবেক ক্রাউন প্রিন্স বিন নাইফ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং এমনকি তার মৃত্যুর সম্ভাবনাকেও উড়িয়ে দেয়া যায় না। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pm। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BM। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের সর্বশেষ 24 ঘন্টায় করোনা সংক্রমিত হয়ে আরো 210 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে 17,052 জনে দাঁড়িয়েছে। সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। বাংলাদেশে সর্বশেষ 24 ঘন্টায় করোনা সংক্রমিত হয়ে আরো 210 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 17,052-তে। এছাড়া দেশে নতুন করে আরো 12,383 জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট 10,59,338 জন করোনায় আক্রান্ত হয়েছেন। আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় দেশে 627টি ল্যাবে 44,810টি নমুনা সংগ্রহ করা হয়, আর নমুনা পরীক্ষা করা হয়েছে 42,490টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার পাওয়া গেছে 29.14%। 24 ঘন্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে 69 জন, চট্টগ্রাম বিভাগে 39 জন, রাজশাহী বিভাগে 15 জন, খুলনা বিভাগে 46 জন, বরিশাল বিভাগে 10 জন, সিলেট বিভাগে 9 জন, রংপুর বিভাগে 14 জন এবং ময়মনসিংহ বিভাগে 8 জন। ওদিকে করোনা ভাইরাসের প্রতিষেধক ফাইজারের টিকা গ্রহণের বার্তা পেয়ে আজকের নির্ধারিত তারিখে নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নিতে না পেরে বিক্ষুব্ধ হয়ে ফিরে গেছেন প্রবাসী কর্মীরা। আজকে আমাদের টিকার ডেট, গতকাল আসছে, আমরা সকাল থেকে গাড়ি পাবো না বললা আমরা আসছি, ঠিক আছে, প্রায় 5,000 টাকার মতো খরচে আমরা আসছি, সিরিয়াল দাঁড়াইছি। এখন ওরা বলতেছে যে টিকা নাকি শেষ, তাহলে এখন ফাইজারের টিকা নাকি দেওয়া যাবে না, সেম মডেলে আরেকটা নাকি টিকা দেবে। আমরা ফাইজার টিকা ছাড়া অন্য কোনো টিকা নিব না আমরা। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ফাইজারের টিকা ফুরিয়ে গেলেও অন্য উৎপাদনকারীর টিকা অগ্রাধিকারের ভিত্তিতে গ্রহণ করতে পারবেন প্রবাসীরা। 1 লক্ষ ডোজ ফাইজারের টিকা ছিল, অলরেডি 50,000 হয়ে গেলে আর 50,000 সেকেন্ড ডোজের জন্য রাখতে হবে। আমাদের টার্গেট ফিল আপ হয়ে গেছে, যার দরুন সরকার থেকে সিদ্ধান্ত নিচ্ছে
যে এখন থেকে পরবর্তী ফাইজার টিকা না আসা পর্যন্ত আর কোন ফাইজার টিকা দেওয়া হবে না। এদিকে ঈদ পরবর্তীকালে করোনা সংক্রমণ এবং করোনাজনিত মৃত্যু বেড়ে যাবার আশঙ্কা প্রকাশ করেছে খোদ স্বাস্থ্য অধিদপ্তর। আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন জানিয়েছেন, ঈদুল আজহাকে সামনে রেখে 15 থেকে 22 জুলাই পর্যন্ত 8 দিন বিধিনিষেধ শিথিল করা হয়েছে। কিন্তু আমরা যারা স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে আছি, বিধিনিষেধ শিথিল হলে সংক্রমণ বেড়ে যাবার আশঙ্কা করছি। কিন্তু সরকার যে নির্দেশনা দেয় আমাদের সেটা মানতে হবে। এই জন্য ব্যক্তিগত স্বাস্থ্যবিধির প্রতি আপাতত নজর দিচ্ছি। রোবেদ আমিন আরো জানান, ঈদকে কেন্দ্র করে শপিং মল, পশুর হাট যদি খোলা রাখা হয় সেক্ষেত্রে সংক্রমণ বাড়ার আশঙ্কা থেকেই যায়। আমরা জানতে পেরেছি বিধিনিষেধ শিথিলের মধ্যে পরিবহনও খুলে দেওয়া হবে, কিন্তু সেখানে যদি যাত্রী অর্ধেক পরিবহন না করা হয় তাহলেও সংক্রমণ কমবে না, বরং লাফিয়ে বাড়বে। অধ্যাপক রোবেদ আমিন বলেন, বিধিনিষেধ শিথিল করা হোক বা না হোক, যদি স্বাস্থ্যবিধি ঠিকমতো মেনে চলা হয় তাহলে আশা করছি সংক্রমণ এতটা ছড়াতে পারবে না। প্রতিবেদনটি শুনলেন। এবার বিশ্ব সংবাদ শিরোনামগুলো আরও একবার। বেসামরিক প্রয়োজনে 90% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা ইরানের রয়েছে জানালেন প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। আফগান সীমান্ত পর্যবেক্ষণে ইলেকট্রনিক সরঞ্জাম ব্যবহার করেছে ইরান। তালেবানের আন্তর্জাতিক স্বীকৃতি সংলাপের উপর নির্ভর করছে বলে জানাল তেহরান। বাংলাদেশের জাতীয় পার্টির ঘোষিত নয়া কমিটিতে চেয়ারম্যান রোশন এরশাদ, জিএম কাদের অবৈধভাবে চেয়ারম্যানের পদ কেড়ে নিয়েছেন বলে অভিযোগ। এবং ভারতের উত্তরপ্রদেশের নয়া জনসংখ্যা নীতি মানবাধিকারের পরিপন্থী অভিযোগ করলেন দারুল উলুম দেওবন্দের মোহতামিম মাওলানা রুমানি। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার আজকের মতো এখানেই বিদায় চাইছি। খুদা হাফেজ।